ছাত্র বৈষম্য আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ছিল, সার্জিস গুরুত্বপূর্ণ ছিল, আসনাদ, আমরা তাদেরকে মান্য করেছি, মেনেছি। এখন তুমি কে রে বাবা গণেশ? কে তুমি? তুমি একটা রাজনৈতিক দলের নেতা, তোমার পিছনে কয়টা লোক আছে? এখন তুমি একটা ইউনিয়ন পরিষদ যাও না, যে তোমার এক নেতা গেছে মার খেয়েছে, দুঃখ লাগে। কোথায় পাল্লার এখন 24 ঘন্টা গেল কাউন্টার কিছু করতে? এই সমন্বয় নামক শব্দটাকে 12টা বাজায় ফেলাইছি আমরা। এই সমন্বয় নামক শব্দটাকে এমন অবস্থা নিয়ে গেছি, এখন আর গ্রামে গঞ্জে চাঁদাবাজ বলে না, বলে সমন্বয়ক। এখন ওই টোল কালেক্টরকে বলে সমন্বয়ক। এখন ওই যে বিজয় বাজার কমিটি চাঁদা উঠায়, বাজারে যে টোল উঠায়, এখন টোল আদায়কারী বলে না, বলে সমন্বয়ক। উনি বাজারের ওই টোল আদায়কারী সমন্বয়ক। এখন আপনি কোথায় যাবেন? সমন্বয়ক শব্দটা ছিল এটা আমাদের গর্বের শব্দ, এটা মানে এই সমন্বয়ক আন্দোলন করেছে, এই সমন্বয়ক ছিল একটা গর্বিত শব্দ। কিন্তু আজকে সমন্বয়কে কোথায় নিয়ে গেছেন আপনারা দেখেন। এবং সমন্বয় আছে রাস্তাঘাটে মার খাচ্ছে, কি অদ্ভুত দেখেন। সমন্বয়কে রাস্তাঘাটে মার খাচ্ছে, তারও বিচার হচ্ছে না, তারও কোনো কিছু হচ্ছে না। এই যে অবস্থাটা হয়েছে, ছেলেগুলোর জীবনকে আজকে আপনি হুমকির মধ্যে ফেলে দিচ্ছেন। এরা রাজনৈতিক দল করেছে, দল করে এখন গ্রামে গঞ্জে যেতে পারবে কিনা আমি জানি না, কোথায় গিয়ে বাধাগ্রস্ত হয়। কারণ এখন তো তারা দল, এখন তো সরকার তাদেরকে প্রোটেকশন দিতে পারবে কিনা আমি জানি না। কাজে আপনি যে কথা বলছেন যে রিফর্ম করার কথা বলছেন বা সংস্কার নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কটার পেছনে কি সংস্কার তারা করবে বলেন? কি সংস্কারটা তারা করবে? একটা বলেন যে আপনি 5টা নাম বলেন যে এই 5টা সংস্কার করা দরকার। না, অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে তো বলা হচ্ছে যে রাজনৈতিক ভাবে একমত না হলে তো সংস্কার তারা করতে পারবে না। একমত কিভাবে হবে? একমত যদি বলেন যে স্বামী স্ত্রী মিলে একমতে খাবে, কেউ খেতে পারবে না। আপনি আপনার ওয়াইফের সঙ্গে একমত হয়ে খেতে পারবেন না, এক বেলা খেতে পারবেন না, খাওয়া হবে না। একমতে কোনো কিছু হয় না। তাহলে তো পৃথিবীতে একটা ধর্ম থাকতো, তাহলে তো এতগুলো ধর্ম হইতো না। পৃথিবীতে কোনো কিছু একমত হবে না, এই একটা বাহানা। এই জন্য তো অনেকে বলে প্রবঞ্চক। এই সরকার এমন কতগুলো শব্দ ব্যবহার করে যে শব্দগুলো প্রবঞ্চনার সামিল, প্রবঞ্চনা করার চেষ্টা করে। সরকার সহজ সরল ভাবে কথা বলে না। কাজে আপনি এই সংস্কারগুলো আপনি বলেন। এখন পর্যন্ত আমরা 10টা সংস্কারের তালিকা করে ফেলতে পারতাম, বলতে পারতাম এই 10টা সংস্কার আমরা করব, এবং শুরু করে দিলাম আজকে থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম আজকে শুরু করে দিলাম। একটা সংস্কারের নাম আমরা পাচ্ছি না। 8 মাস চলে গেল, সংস্কার রিপোর্টও চলে দিয়ে দিছে, জানুয়ারি মাস চলে গেছে, ফেব্রুয়ারি মাস চলে গেছে, মার্চ চলে গেছে, এপ্রিলে আসতেছে, প্রায় ঈদের পরে এপ্রিল আসবে। তারপর কি হবে? একটাও তো সংস্কার আমরা পেলাম না, একটা প্রস্তাব তো পেলাম না। তার মাঝে মাঝে কথা বলেন। এই যে দেখেন কথায় কথা বাড়ে। আপনি 26শে মার্চ পালন করবেন না কেন ঘোষণা দিলেন? কেন বললেন 26শে মার্চ পালিত হবে না? আর এখন এত ঘটা করে পালিত করছেন কেন? এখন তো স্ট্যাম্প পর্যন্ত বাড়ায় ফেলাইছেন 26শে মার্চের জন্য। এটা আগে প্ল্যান ছিল না? ও করে দেখলেন যে 26শে মার্চটা অস্বীকার করা যায় কিনা। এই যে প্রবঞ্চনা, দেখে প্রবঞ্চনা না? এখন আপনি সবকিছু করতেছেন। 26শে মার্চ আগে বলতেন, আপনি বলতেন যে আমি সবকিছু করে তারপর আমি চীনে যাব, তাহলে এতগুলো কথা আসতো না, এতগুলো বিভ্রান্তি ছড়াইতো না। আপনি কথা নয় বার্তা নেই, হঠাৎ করে রাত্রেবেলা কোন বিদেশি সংবাদমাধ্যমে কেন বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা ইউনূস সাহেবের নাই। ইউনূস সাহেব বলা মানে ইউনূস সাহেবের নাই। আমি সরকার তো পরে যাব, সর্বৈক্যমত আছে কিনা আমি জানি না, তার আমার সন্দেহ আছে এই প্রশ্নে ওনার অন্য উপদেষ্টার একমত কিনা। আমি পরিষ্কার বলতে পারি, ওনার বক্তব্যের সঙ্গে ওনার আসিফ তো পরিষ্কার বলে দিচ্ছে, বলে দিছে, তার বিরুদ্ধে বলে দিচ্ছে। তার মানে কি সে নাই? মাহফুজ সাহেব তো বলে দিয়েছে নাই। তার মানে উনি সরকার সিদ্ধান্ত হতে পারে না, কারণ সরকার সিদ্ধান্ত সবাই মেনে নিত, মেনে নেয় নাই। কাজে ইউনূস সাহেবের সিদ্ধান্ত। কি করলেন আজকে? কেন এটা বললেন? বলে এই যে সমস্যাটা সৃষ্টি করলেন। আজকে সেনাবাহিনী খুব খুব কশাস্তি, খুব সাবধানের সঙ্গে পদক্ষেপ নিচ্ছে। সেনাবাহিনীর সমস্যা আছে, তাদের সৈনিকদের মনোবলে প্রশ্ন আছে, তাদের অফিসারদের মনোবলে প্রশ্ন আছে। অফিসারদের 3টা টায়ার আছে, একটা উপরের টায়ার জেনারেল যারা সুপারম্যান, তারা একভাবে চিন্তা করে দেশ জাতিকে নিয়ে। মধ্যস্তর আছে, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল আছে, তারা দায়িত্বশীল, তারা সৈনিকদের সঙ্গে কমান্ড করে, তারা সৈনিকদের সঙ্গে সমন্বয় করতে হয়, সৈনিকদের মন বুঝতে হয়। আর নিচে আছে ইয়াং অফিসাররা, ক্যাপ্টেনরা, যারা সব টার্কি, তারা সব সেবাশালার, তারা সব নৌজওয়ান, তারা সবকিছুকে সমান করে ফেলতে পারে। ক্যাপ্টেন লেফটেন্যান্টের সামনে কোনো বাধা নাই।
আর কমান্ডো লেফটেন্যান্ট ক্যাপ্টেন হিসেবে তো কোনো কিছু বাধা মনে করে না, তাদেরকে যা করতে বলেন তারা তাই করে ফেলতে পারবে। কাজে এই যে স্তর, তারপরে আছে আমাদের সৈনিকরা যারা চাকরি করেন, আজকে মিশন করতে চান, তাদের ফ্যামিলি নিয়ে থাকতে চান, আপনি তাদের অবস্থা দেখেন, তারা দিনের পর দিন রাতের পর দিন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, স্কুল কলেজের মাদ্রাসায় থাকতেছে। বলেন আপনি দেখেন না কি মানবত ভাবে তারা থাকতেছে, তাদের জন্য বাংলা বানাই দিচ্ছেন? এই সৈনিকরা যে বিভিন্ন স্কুল কলেজে গিয়ে থাকতেছে, তাদের খাট পালন দিচ্ছেন বলেন, এবং তাদেরকে খাওয়া দাওয়া সবকিছু মিলে। তো এই যে স্যাক্রিফাইসটা 7 মাস ধরে করতেছে, তারপর তাদের গালাগালি করতেছেন, তারপরে যা খুশি গালাগালি করতেছেন। এটা এই পার্টি, একটা এই পার্টি পুস্কি একটা পার্টি, সব মিলে 13 জন সদস্য না বলেন। সেই পুস্কি পার্টি সেনাপ্রধানকে ধমক মারে, সেই পুস্কি পার্টির সাধারণ সম্পাদক একটা আছে, একটা ব্যারিস্টার সাহেব মানুষ, তার তো মিনিমাম সালে থাকা উচিত, আমাদের বন্ধু মানুষ, তাকে আমি চেষ্টা করি অনেক কিছু বলতে, কিন্তু বলেন এখন বাঁচছো কেন? এখন আমি আমার প্রশ্ন প্রশ্নে এখন বলে আসো কেন? এই সমস্ত লোকগুলা সমস্যা সৃষ্টি করে তারপরে যদি জয়ী হয়ে যায় তখন হিরো, আর যদি জয়ী না হয়, কি ক্ষমতা আছে তোমার? এবি পার্টির কতজন লোক আছে? এবি পার্টি আমরা আগে বলেছি তোমাদের। আমি সেই এই প্রশ্নটি সম্পূরক প্রশ্ন হতে পারে, সেটি হচ্ছে যে এবি পার্টি অথবা জাতীয় নাগরিক পার্টি এই যে সেনা প্রধান সেনাবাহিনীর বিরুদ্ধেই এক ধরনের চ্যালেঞ্জ জানানোর মতো কথাবার্তা বলল, এটি কি শুধু তাদের নিজেদের শক্তিতেই বলেছে, নাকি তাদের পেছনে অন্য কোনো শক্তি ছিল বা আছে, বা অন্য কারো প্ররোচনায় বা উস্কানিতে এটি করেছে? এর নেপথ্যে তাদের এইসব কথাবার্তা, তাদের এই আচরণের নেপথ্যে কোন শক্তি থাকতে পারে? আমার যেটা ধারণা হয়, এই শক্তিটা তো মোটামুটি ছিল আমেরিকান শক্তি। এই আন্দোলনটা যারা করেছে আপনারা জানেন, ট্রাম্প সাহেব স্বীকার করেছে তারা $29 মিলিয়ন এই বাংলাদেশ আন্দোলনের জন্য তারা দিয়েছে, এবং এই সরকারটা বাইডেন সরকারের মদত পুষ্ট ছিল, এবং বাইডেন সরকার এই আন্দোলনটা করিয়েছে, মূল নেতৃত্ব ছিল বাইডেন সরকারের। এবং আমরা সজীবের কথা থেকে দেখতে পাই যে তারা আমেরিকান এমবেসি যোগাযোগ করেছিল, মানে এই কথা বলতো দিলওয়ার রহমান, আদিলুর রহমান, না তারা তো কাজ আমরা জানেন, তারা সেখানে যেত। ফলে এপি জানেন আমরা, এটা আমেরিকানদের একটা প্রেস সংস্থা, তো সেখানে তারা যেত, তারপর সেখানে তারা করিল যে এটা আমেরিকান ছিল। এখন এই আমেরিকানরা চলে গেছে ভারতের পক্ষে, তার মানে তো পরিষ্কার বোঝাচ্ছে যে আমেরিকানরা এই আন্দোলনটা হাসিনার বিরুদ্ধে করিয়েছিল, সেই আন্দোলনটা ট্রাম্প আসার পরে আন্দোলনটা পুরোটাকে নিয়ে গেছে ভারতের পক্ষে। এখন বাংলাদেশ সেনাবাহিনীকে যদি টালমাটাল করে দেওয়া যায়, বাংলাদেশে যদি সেনাবাহিনীর মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে কার ফায়দা বেশি হবে বলেন তো? সবচেয়ে বেশি ফায়দা হবে ভারতের। ভারত কোনো বাধা পাবে না বাংলাদেশে। বাংলাদেশ সেনাবাহিনী যদি আজকে তছনছ হয়ে যায়, এখানে যদি আন্দোলনের নামে, মার্শাল লর নামে, কুন নামে, কাউন্টার কুন নামে যদি হয়, তাহলে কি হবে? তাহলে আজকে তারা যে কাজটা করতেছে, তাহলে সেই কূটকৌশল আমেরিকান কূটকৌশল তোদেরকে আগে ব্যবহার করছিল হাসিনার বিরুদ্ধে, এবার তোদেরকে ব্যবহার করবো সেনাবাহিনীর বিরুদ্ধে। অর্থাৎ বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে দেবো, যাতে বাংলাদেশ কোমর তুলে দাঁড়াতে না পারে। তোদেরকে আফগান বানিয়ে ফেলবো, তোদেরকে ইরাক বানিয়ে ফেলবো, আর এখানে মারামারি কাটাকাটি হবে, মুসলমানরা যেন পৃথিবীর কোনো কোথাও মাথা তুলে দাঁড়াতে না পারে। ইতিমধ্যে দেখেন লেফটেন্যান্ট জেনারেল সাহেব আসছেন, আমেরিকান লেফটেন্যান্ট জেনারেল সাহেব আসছেন, এসে কি বলছেন যে বাংলাদেশের সন্ত্রাস বিরোধী একটা ব্যবস্থা নিতে হবে। সন্ত্রাস বিরোধী ব্যবস্থা হঠাৎ করে পায় উনি এসে যে লেফটেন্যান্ট জেনারেল সাহেব বলতেছেন, এবং একজন লেফটেন্যান্ট জেনারেল দেখা করবে আমার প্রধান উপদেষ্টার সঙ্গে। কেন রে ভাই? হোয়াট ইজ হিজ স্ট্যাটাস? সে কেন প্রধান উপদেষ্টার দেখা করবে? সে বড়জোর আমাদের সামরিক উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারে। তার ম্যাক্সিমাম লেফটেন্যান্ট জেনারেল সেনাপ্রধানের সঙ্গে দেখা করার তার সুযোগ নাই, তার সে দেখা করবে সেনাপ্রধান। তার মানে কি? আমেরিকানদের কন্ট্রোলে আমাদের এটা আছে। তার মানে কি? তার মানে এই মনোকুন যে দলটা হয়েছে, সে দলটা সবকিছু পার্টি করে সোনায় গায়ে বড় বড় হোটেলে। তার মানে কি? তারপরে তারা আমেরিকান স্টাইল, তার মানে তারা আমেরিকানদের মদতে, আমেরিকানদের ইশারায় কাজ করতেছে। আগে ছিল হাসিনার বিরুদ্ধে তারা ব্যবহৃত হয়েছে, তাদেরকে ব্যবহার করেছে হাসিনার বিরুদ্ধে, হাসিনাকে বিরুদ্ধে। একদিন দেখেন, হাসিনার পালানোর 1 ঘন্টা আগেও তারা কিন্তু হাসিনাকে ধরো বা হাসিনাকে অবৈধ ঘোষণা করে নাই।
তারা 1 ঘন্টা আগে বলো না, হাসিনা চলে যাওয়ার পরে তাদের সব মাথায় বুদ্ধি খুলছে, সব বুদ্ধি হয়েছে, আর আগে তার কোনো বুদ্ধি ছিল না। কাজে এখন আপনি যেটা বলতেছেন পরিষ্কার বোঝা যাচ্ছে এগুলা সবকিছু হচ্ছে আমেরিকানদের চালে এবং ভারতের ফেভারে, এবং ভারতের ফেভারে সবকিছু হচ্ছে। এই যে ভারতের বিরোধিতা করা হচ্ছে, বিজেপি সরকার কি চায়? বিজেপি সরকার জানে বাংলাদেশে যদি একটা মৌলবাদী শক্তি উত্থান হয় তাহলে ভারতের হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করতে সুবিধা হবে, পশ্চিমবাংলার রাজনীতি তার সুবিধা হবে, ভারতের ধর্মনিরপেক্ষ রাজনীতিকে সে কোণঠাসা করতে পারবে। কেন বলতে পারবে? সে তখন বলতে পারবে দেখো বাংলাদেশে মৌলবাদী উত্থান হয়েছে, কাজে এখানে আমাদেরকে মৌলবাদীদেরকে আমাদেরকে যে কোনো অবস্থাতেই দমন করতে হবে। এবং তারই সুর দেখতে পারলাম ব্রিটিশ আমেরিকান লেফটেন্যান্ট জেনারেলের মুখে। কাজে আপনি দেখেন তারা তো সে বললো না যে আমরা রোহিঙ্গাদেরকে দেশে ফেরত পাঠাবো, এই কথাটা বললো না। কাজে আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি, নির্বাচন কি হবে কি হবে না, এটা আমার এক কথায় আমি শুধু বলতে পারি এই নির্বাচন এই সরকার দিবে বলে আমার মনে হয়। আমরা আরেকটি, আপনি মনে করছেন যে এই সরকার দেবে না, সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন দাঁড়ায় যে সেনাপ্রধান গত বছর সেপ্টেম্বর মাসেই রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে নির্বাচনটি 1 থেকে 1.5 বছরের মধ্যে হওয়া উচিত। তিনি যখন সাক্ষাৎকারটি দিয়েছেন তখন বলেছিলেন, এবং মোটামুটি এরকমটি বলা হয়েছিল যে 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হওয়া উচিত, গণতন্ত্রে উত্তরণের জন্য সেটি যথেষ্ট সময়, সেটিও তিনি বলেছিলেন। যদিও আমরা পরবর্তীতে দেখেছি যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে যে নির্বাচনের সময় সেনাবাহিনী নয়, উপদেষ্টা মণ্ডলীর যে অন্তর্বর্তী সরকার তারা ঠিক করবে। এরপরে নিশ্চয়ই সেনাবাহিনীর পক্ষ থেকে সেটিকে তো আর চ্যালেঞ্জ করা হবে না, কারণ উপদেষ্টা মণ্ডলীরাই এখন দেশ চালাচ্ছেন। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কেন নির্বাচনের সুনির্দিষ্ট সময়টি বলছে না? এটি কি সেনাপ্রধান যে বলেছিলেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হওয়া উচিত, এর সাথে পরস্পর সাংঘর্ষিক নয়? বা সেনাপ্রধানের মতের সাথে ভিন্ন মত যে দেখছি আমরা? পারস্পরিক সাংঘর্ষিক নয়, সরাসরি সাংঘর্ষিক। এবং এই ব্যাপারে প্রধান উপদেষ্টা কিছু বলেন নাই, এটা বলেছেন প্রধান উপদেষ্টা চামচারা বলেছেন। চামচা মানে উনার প্রেস সচিব বলেছেন, এটা উপদেষ্টা কেউ বলে নাই, সরকার কেউ বলে নাই, বলেছে প্রধান উপদেষ্টার চামচা। মানে চামচাকে তো একটা চামচা দিয়ে মারতে হবে, ওই চামচাকে যদি একটা চামচা দিয়ে মারতো তাহলে ঠিক হয়ে যেত। সেনা প্রধান তো আর ওর সঙ্গে যাবে না, ওর বোঝা উচিত। ওই তো বেশি কথা বলে বলে এই সরকারকে বেকাতে ফেলে দিয়েছে। বলেন তো যে প্রধান উপদেষ্টা সাহেব চীনে যাবেন, এইটা নিয়ে কথা বলবে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা, তাদের এখতিয়ার। এই বেটা ফালতু প্রেস সচিবের কি এখতিয়ার আছে কথা বলার ব্যাপারে? এই ফালতু প্রেস সেক্রেটারি ডেলি আইসা টেলিভিশনের সামনে কথা বলে কেন? আমি টেলিং আপনার আবার কেটে দিয়েন না। এই ফালতু সেক্রেটারি রাখা কি হয়েছে বলেন? সে তো প্রেস রিলিজ দিবে, সে প্রেস রিলিজ সাইন করে পাঠাবে, তাও সেও না, তার নিচে আরো ডিপি আছে, আবার সাইন করে পাঠাবে। ওখানে অনুমোদন নিয়ে প্রধান উপদেষ্টা অনুমোদন নিয়ে আসবে যে এই প্রেস যাবে। তো এই ফাজিলটা কিনে গিয়ে যাবে, হাসপাতাল করবে না কি করবে, তুই কি জানোস কি করবে না করবে? তোর সাথে কথা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে, প্রধান উপদেষ্টা বলে দিয়েছে কথাগুলো, বলে দাও, বলেন। এটা তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছেন, সে সবকিছুর ব্যাপারে আগ বাড়ায় কথা বলে, সবকিছুর ব্যাপারে নাক গলায়, সে আন্দোলন নেতৃত্ব নিতে চায়। সে এপি অফিসে বসে ষড়যন্ত্র করতো, সেটা এপি নয়, এএফপি না, জি না, দুই দেশের, এএফপি ফ্রান্সের এবং এপি আমেরিকার। সে যেটাতে বসতো কি, কোনটা এপি না, এটা তারটা এএফপি না, সে যেটাতে বসতো। এখানে একটা অদ্ভুত দিক আছে, সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বার্তা সংস্থা এপি, ওটির যে বাংলাদেশের যিনি কাজ করতেন তার কিন্তু অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। বুলহাস আলম, উনি প্রেস ক্লাবের কার্যকরী ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন, তার যে অ্যাক্রিডিটেশন কার্ড সেটি কিন্তু বাতিল করা হয়েছে। উনি এপির, আর শফিকুল আলম সাহেব এএফপির, যেটি ফরাসি বার্তা সংস্থা। তো আমি যেটি আরেকটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে যে এক ধরনের অস্থিরতা, নানা রকমের মতবিরোধ, এর মধ্যে আমাদের সেনা প্রধান যেভাবে এগুচ্ছেন, এই ভূমিকাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন?
আমি তো সেনা প্রধানকে বলবো যে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে উনি প্রথম থেকে আগাচ্ছেন। উনি প্রথম থেকে কিন্তু গো ধরতে পারতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে ওনাকে পাঠিয়ে দিয়েই উনি দেশে একটা মার্শাল জারি করতে পারতেন, সামরিক শাসন জারি করতে পারতেন। ওনাকে অপেক্ষা করা দরকার ছিল না ইউনূস সাহেবকে ফেরত আসার জন্য। কিন্তু উনি অত্যন্ত ধৈর্য ধরে বিচক্ষণতার সঙ্গে অপেক্ষা করেছেন, বিভিন্ন লোকের সঙ্গে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করেছেন, বিভিন্ন রাজনীতিবিদদেরকে এক সমবেত করেছেন, সবাইকে নিয়ে এসে আলোচনা করে, এমনকি ছাত্রদের সঙ্গে আলোচনা করেছেন, সবার সঙ্গে কথা বলেছেন, অনেককে নিজের অফিসে ডেকে নিয়ে আসছেন, অনেকে কাছে নিয়ে গিয়েছেন, অনেকে রাষ্ট্রপতি ভবনে নিয়ে আসছেন, বঙ্গভবনের বিষয়ে কথা বলেছেন। অর্থাৎ তিনি রাষ্ট্রটাকে, দেশটাকে শান্তির পথে, শৃঙ্খলার পথে নেওয়ার জন্য তার যতটুকু করার দরকার আমি তো মনে করি সে যথেষ্ট করেছে, এবং সে ক্ষমতার প্রতি কোনো লোভ দেখায় নাই। এখন পর্যন্ত আমরা তাকে দেখি নাই ক্ষমতার কোনো বিষয়ে সে হস্তক্ষেপ করেছে, কোনো বিষয়ে সে কোনো কিছু দিচ্ছে না। সেনাবাহিনীদের এমনকি তার কোনো আর্থিক বেনিফিট আমাদের দেখি না, যে এক্সট্রা কোনো আর্থিক বেনিফিট দেখেছি। অথচ প্রধান উপদেষ্টাকে আমরা দেখছি গ্রামীণের জন্য বিভিন্ন আর্থিক অনুদান, আর্থিক বেনিফিট দিচ্ছেন। উনি মামলা মোকদ্দমাকে বাতিল করে দিচ্ছেন, উনার নিজের বিরুদ্ধে মামলা ছিল সব বাতিল করেছেন। উনি যত কিছু তার আর্থিক বেনিফিট দরকার উনি করেছেন, এমনকি গ্রামীণকে উনি অনেক অবৈধ সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন, অনেকে দিচ্ছেন। কিন্তু সেইখানে সেই ভাবে দেখেন প্রধান সেনাপতি বা আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে পর্যন্ত একটা এক্সট্রা একটা ডিএ পর্যন্ত দেয় নাই, একটা সুযোগ পর্যন্ত দেয় নাই। উনি তো বলতে পারতেন যে আমাদেরকে ডাবল ডিএ দিতে হবে, আমাদেরকে আরো ভাতা বাড়াই দিতে হবে, ছেলেরা হাটে মাঠে কাজ করতেছে তাদেরকে ভাতা বাড়াই দিতে হবে। উনি তো সেটাও করেন নাই, কারণ উনি জানেন যে আমাদের রাষ্ট্র অর্থনৈতিক অবস্থা ভালো না, এখানে যদি আমরা আবার আমাদের জন্য যদি খরচ বৃদ্ধি করি ভালো হবে না। তো উনি আর কত স্যাক্রিফাইস দেখাবে, উনি আর কত ত্যাগ স্বীকার করাবে? উনিও তো মানুষ, উনাকে তো এই বিশাল সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ রাখতে হবে। সেনাবাহিনীকে মনে করেন সবাই কি একরকম? সবার হাতে বন্দুক আছে সেনাবাহিনীতে, এখানে অস্ত্র ছাড়া কেউ নাই। আর এখন সবাই অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে গ্রামে, মাঠে ঘাটে। তা আজ পর্যন্ত একটা ফায়ার হয়েছে, অপ্রয়োজনীয় ফায়ার হয়েছে? একটা গুলি কেউ করেছে অপ্রয়োজনীয় নির্দেশ ছাড়া? তার মানে উনি 7 মাস ধরে এই সেনাবাহিনীটাকে অত্যন্ত সুন্দর সাবলীল ভাবে নিয়ন্ত্রণ রেখেছেন। তার জন্য জাতি তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, তাকে ধন্যবাদ জানানো উচিত। সেখানে না করে এই যে ছেলে মেয়েগুলোর কাছে, আচ্ছা আমাকে বলেন, ছাত্র বৈষম্য আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ছিল, সার্জিস গুরুত্বপূর্ণ ছিল, হাসনাত, আমরা তাদেরকে মান্য করেছি, মেনেছি। এখন তুমি কে রে বাবা গণেশ? কে তুমি? তুমি একটা রাজনৈতিক দলের নেতা, তোমার পিছনে কয়টা লোক আছে? এখন তুমি একটা ইউনিয়ন পরিষদ যাও না, যে তোমার এক নেতা গেছে মার খেয়েছে, দুঃখ লাগে। কোথায় পাল্লার এখন 24 ঘন্টা গেল কাউন্টার কিছু করতে? বুঝো রাজনৈতিক দল করা কি জিনিস। রাজনৈতিক দলের নেতা তুমি, তোমার মতো কত নেতা বাংলাদেশে রয়ে গেছে, কত হাসনাত কাসনাত রয়ে গেছে, তুমি তো একজন, আমার মতো রাজনীতিবিদ একজন। আমার কোন বাংলাদেশের রাজনীতিতে আমার কোন মাতবরি চলবে বলেন? আমি তোমার চেয়ে কম জানি না, কম বুঝি, কিন্তু আমার মাতবরি চলবে এখন, কারণ আমি রাজনীতিবিদ, আমি রাজনীতি, আমার একটা চরিত্র আছে। তুমি তো এখন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা না, তুমি একটি রাজনৈতিক দলের সমন্বয়ক। তোমার কাছে রাজনৈতিক দলটা অনেক বড় হইতে পারে, কিন্তু তুমি হলে একটা একানা পার্টি, শুধু মধ্যে একানা। একানা পার্টি চিৎকার করলে তোমার চিৎকার কে শুনবে?